বসিয়েছে একবারও মুখে বলেন। আমি ওনার রিপোর্টটা শুনেছি, এটা তো বামফ্রন্টের সময় ছিল না। দিল্লির উপর কিন্তু লক্ষ্য করবেন ডিউটি চার্জ, এটা কার? স্টেট গভর্নমেন্ট আপনার পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছে, এটা নিগম পাবে না। কিন্তু নিগম টাকাটা তুলে স্টেট গভর্নমেন্টের কাছে জমা দিতে হবে। ডিউটি চার্জ কার? স্টেট গভর্নমেন্টের। বামফ্রন্টের সময় যে ডিউটি চার্জ ছিল না 5%। আরেকটা যেটা পকেট কাটার ব্যবস্থা করেছে, আগে ছিল যেটা আপনি 7 দিনের মধ্যে বিলটা পেমেন্ট করলে রিবেট পাবেন, এটাকে কমিয়ে করে দিয়েছে 5 দিন, এবং রিবেটটা ছিল 5%। এখন 5%টাকে কমিয়ে করে দিয়েছে এটাকে 3%, 2% কমিয়ে দিয়েছে। এটা জানেন কি না? এবং আলটিমেটলি কি এখানে গিয়ে রিবেটের চান্সটা পাবেন না, উল্টো পেনাল্টি দিতে হবে। আপনি কিন্তু রিবেটের চান্স কালকে বলেছে, ঘুরিয়ে ঘুরিয়ে বলছে রিবেট রিবেট রিবেট, কিন্তু রিবেটের চান্স তো নিতে পারবে না, উল্টো আপনাকে পেনাল্টি দিতে হবে। এরও আমার দিক থেকে যেটা বলবার আমি ব্যাখ্যা দিলাম। বুঝে দেওয়ার ভাই তোমরা চুপ থাকো। বিজেপি আরো দুজন সাথীকে নিয়ে করা মানে হলো বিজেপির লোক, তোমরা এই ব্যাপারে কোনো মুখ খুলবে না। কাজে খুব কায়দা করে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যে বিদ্যুৎ নিগমের অফিস বা মহাকরণ থেকে বা তার অফিস থেকে তার এই যে ম্যারাথন এই ইয়ে না করে তিনি পার্টি অফিস থেকে করছেন। অর্থাৎ বিজেপির লোকজন তোমরা ক্ষুব্ধ হইও না, তোমরাও যদি এইভাবে মুখ খোলো তাহলে তো আমাদের সরকারের কাজকর্ম করা এবং যেভাবে এ রাজ্যের মানুষকে ঠকানোর যে একটা একটা করে তারা ব্যবস্থা করছে এটা করা যাবে না। কাজী আমি আহ্বান জানাবো ভারতীয় জনতা পার্টি সমর্থক যারা, তারা বিজেপির সমর্থক বলে তাদের বাড়িতে কিন্তু বিদ্যুতের বিল কম যাবে না, তাদের বাড়িতেও যাচ্ছে 70-80 লাখ টাকার বিল, এরাও রেহাই পাবে না। তারাও প্রতিবাদ করুন, রাস্তায় নামুন। এখানে এই দুপুরবেলা আহ্বান করতে বাধ্য হয়েছি। গত 7.5 বছর ধরে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মানুষ একটা সময়েতে বিদ্যুৎ ব্যবস্থায় সারা দেশের মধ্যে অন্যতম যে এটা জনগণের জন্য সব দিক থেকে একটা সুন্দর ব্যবস্থাপনার একটা রাজ্য হিসাবে আমাদের রাজ্য পরিগণিত ছিল। নিজস্ব উৎপাদনে সারপ্লাস, তারপর শুধু সারপ্লাস না, যে আন্তর্জাতিক ক্ষেত্রেতে বাংলাদেশে খুব বেশি পরিমাণে না হলেও 100 ওয়াটের বেশি, 160 এই কি বলে মেগাওয়াটের বেশি বিদ্যুৎ বিক্রি এবং ন্যাশনাল গ্রিডে অন্য প্রান্তেও এই ত্রিপুরা রাজ্য থেকে বিদ্যুৎ বিক্রি করার একটা গৌরব, এই জায়গায় ত্রিপুরার স্থান ছিল। তার সাথে বিদ্যুৎ পরিবহন এবং বিদ্যুতের যে মাসুল সেই ক্ষেত্রে তিনি। কিন্তু গত 7.5 বছরে আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিন থেকে এখন ট্রিপল ইঞ্জিনের সরকার, প্রতিটি ক্ষেত্রে তারা নাকি মডেল রাজ্যটাকে অন্যান্য অনেক কিছুর সাথে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুতের নানা ব্যবহারের একটা অন্যতম হাব হিসাবে পরিণত করে জনগণের মধ্যে তার ব্যবহারে তার কোনো ছাপ না থাকলেও কিন্তু কোটি কোটি টাকায় বিজ্ঞাপনে, ফ্ল্যাক্স, বিলবোর্ড এবং বড় বড় বিজ্ঞাপনী প্রচারে সারা দেশকে তারা মাতিয়ে রেখেছেন। কিন্তু এই রাজ্যে প্রতিদিন আপনাদের এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে খবর হয়
যে একটু বৃষ্টি আসলে, সাধারণ একটু বাতাস বইলে সপ্তাহ, মাস, কোথাও কোথাও আরও বেশি সময় ধরে তার মেরামত হয় না, বিদ্যুৎ যায় না। তারপরে দিনে কতবার যে তার এই ফ্লাকচুয়েটিং হয়, ইন্টারাপশন হয়, এর সাথে হলো পাল্লা দিয়ে 6 মাস অন্তর অন্তরেই কেবল মাসুল বৃদ্ধি। এটা নিয়ে দেখেছি এই দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী গতকাল একটা ম্যারাথন একটা এই সাংবাদিক সম্মেলন করেছেন, এবং তিনি যে তার এই বিদ্যুৎ ব্যবস্থার যে বেসামাল অবস্থা, এটাকে সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য শুধুমাত্র তাদের যে এই বেহাল অবস্থা এটাকেই ঢাকা দেওয়া না, এখন নতুন পদক্ষেপ চলছে সারা দেশের সাথে এই ত্রিপুরাজ্যেও এই বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য। তার একটা ধাপ হলো স্মার্ট মিটার লাগানো। এটা লাগাতে না লাগাতেই বিদ্যুতের যে বিল, যেখানে 200, 250, 500 টাকা উঠত, কারো কারো এই জায়গাতে 80,000, 90,000, লাখ, তার উপরেও এরকম বিল প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ক্ষোভ বিক্ষোভ আশ্রয় পড়ছে, এবং তার ভুক্তভোগী আপনাদের মধ্যেও কেউ কেউ গতকাল সেখানে দেখেছি। বিদ্যুৎ মন্ত্রী কোনো যে যুক্তি সহকারে কেন এই স্মার্ট মিটার লাগানো, কেন এই বিদ্যুতের এই বেহাল অবস্থা, এগুলো নিয়ে কোনো জবাব দিতে পারছেন না। গত 7.5 বছরে এই ত্রিপুরাজ্যের মধ্যে নিজস্ব ব্যবস্থায়, অর্থাৎ রাজ্য সরকার অধীনে, দপ্তর বা নিগমের অধীনে 1 ইউনিট, 1 ওয়াট, মেগাওয়াট তো প্রশ্ন ওঠে না, 1 ওয়াট নতুন করে বিদ্যুৎ উৎপাদনের কোনো উদ্যোগ নেই। এখন সারা পৃথিবীতে সোলারের প্রমোশন হচ্ছে। এই সোলারে 2-1টা জায়গাতে অল্প স্বল্প বিদ্যুৎ হয়, এগুলো নিয়েই তিনি প্রতিদিন গাল গল্প করছেন, দোল বাজাচ্ছেন। আমরা এই যে রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে, বিদ্যুৎকে বেসরকারীকরণ, বিদ্যুতের মাসুল বারে বারে বৃদ্ধি করে একটা অসহায় জায়গাতে নিয়ে যাওয়া মানুষের, তার সাথে পিএনজি এবং সিএনজি পাইপলাইন গ্যাস আর কম্প্রেসড যে গ্যাস যেগুলো দিয়ে গাড়ি চলে ইত্যাদি চলে, বাড়ি বাড়ি গ্যাস, এগুলোরও দাম বাড়িয়েছে বহুবার। এবং গতকাল শুনেছি মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন এই মাসুল বৃদ্ধির কারণ যুক্তি দেখাচ্ছেন তিনি, আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বেড়েছে। আরে আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বাড়লেও কমলেও আমাদের ত্রিপুরাজ্যের সাথে সম্পর্ক কি? ত্রিপুরাজ্যের বাড়ি বাড়ি যে এই ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে পাইপলাইন গ্যাস হয়, আমাদের রুখিয়া থেকে, বড়মোড়া থেকে, খুবাল থেকে রাজ্যে এরকম বহু কোপ খনন করে আছে ওএনজিসি এবং অন্যান্য, এগুলো সবগুলো এখনো উত্তোলনই হয়নি। তা থেকেই আজকের বিকশিত ভারতের যারা অনুসারী, এই সরকার কিভাবে জনগণের উপরে শুধু রান্নার গ্যাস বা বিদ্যুৎ তার মাসুল বাড়িয়ে, দাম বাড়িয়ে না, পানীয় জলের উপর, জলই জীবন, সেখানেও কিভাবে জনগণের উপর ট্যাক্স চাপাচ্ছে। 18 সালের আগে যেখানে আমাদের জলের যে পার ইউনিটের ইয়ে ছিল 30 টাকা, মাঝখানে 10 টাকা বাড়িয়ে করেছে 40 টাকা। গত 8ই মে তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারম্যানশিপে
জল বোর্ডের সভা করার পর সাধারণত এরকম যদি মন্ত্রীদের উপস্থিতিতে বা কোনো বোর্ডের সিদ্ধান্ত হয়, সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয়, নোটিফিকেশন জারি করা হয়, মন্ত্রীরা আলু করে প্রেস কনফারেন্স করেন, ব্রিফিং করেন। এটা 8 তারিখে সই হয়েছে জয়েন্ট সেক্রেটারি, আর লাগু করছে এখন 1 জুলাই 2025 সাল থেকে। কত টাকা এখন যে পার কানেকশনে পার মান্থ 40 টাকা, অর্থাৎ 7.5 বছরে 100% বাড়িয়ে দিল। 50% বাড়িয়ে দিল না 100%, 30 টাকা থেকে না 30 থেকে 60, 100%। তারপর চার্জ ফর দি রেগুলাইজেশন অফ এক্সিস্টিং আনঅথরাইজড কানেকশন, যদি কেউ এরকম আনঅথরাইজ দিয়ে থাকে এটা রেগুলার করতে গেলে পরে, এটা ছিল আগে 1000 টাকা, এটা করেছে 1500 টাকা, এটাও 50% বাড়িয়ে দিল। কিন্তু খুবই অবাক করার বিষয় যে এখানে 3টা ক্যাটাগরি। একটা হলো ওয়াটার চার্জ ফর কমার্শিয়াল কানেকশন। কমার্শিয়াল কানেকশন কারা নেয়? তাদের ফ্যাক্টরি আছে, আইসক্রিম ফ্যাক্টরি বা আরো এরকম অনেক মিষ্টির দোকান বা এরকম থাকতে পারে যাদের জলের প্রয়োজন। তাদের বেলায় 300 টাকা পার মান্থ, এখনো 300 টাকা, 1%ও বাড়ানো হয়নি। অর্থাৎ সরকার যাদের পয়সা আছে, মুনাফা করতে পারে, অর্জন করতে পারে, তাদের বেলায় একেবারে দরাস। কিন্তু সাধারণ মানুষ, জল তো সবাই ইউজ করতে হয়। এইভাবেই আমাদের রাজ্যের সরকার জনগণের উপরে প্রতিটি ক্ষেত্রে ট্যাক্স বসাচ্ছে। তাদের আয় তো বাড়ছেই না, উল্টো নানাভাবে তাদের পকেট কাটার এই ব্যবস্থা করছে। আমরা এই যে সরকারের এই নীতির বিরুদ্ধে আমরা ঠিক করেছি এবং স্মার্ট মিটার লাগানোর যে সিদ্ধান্ত, তার প্রত্যাহারের দাবিতে রাজ্যের সব জেলা, মহকুমা এবং এমনকি অন্যান্য জায়গাতেও যেখানে বিদ্যুৎ নিগমের বা বিদ্যুৎ দপ্তর অফিস আছে, সেখানে আমরা প্রথম ধাপে বিক্ষোভ প্রদর্শন করব। এরপরে যদি সরকারের টনক না নড়ে, এরপরও সরকার জবরদস্তি করে কোনো যুক্তি ছাড়া এইভাবে এদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এবং এটা খুবই সুখের কথা, আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দল তারাও তাদের মতো করে প্রতিবাদে এগিয়ে এসছেন। আমি আশা করব আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষ এবং বিজেপির বিরুদ্ধেও এই সিদ্ধান্তের যে প্রতিবাদ আছে, এটা নিয়ে ক্ষুব্ধ, এটা পরিষ্কার। সাধারণত সরকারের এই জাতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যদি জনমনে ক্ষোভ তৈরি হয়, সরকারি অফিস থেকেই মন্ত্রীরা প্রেস কনফারেন্স করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, বিদ্যুতের ব্যাপার কালকে প্রেস কনফারেন্স করছেন বিদ্যুৎ মন্ত্রী বিজেপির পার্টির অফিস থেকে। এটার মধ্যে কোনো অন্য লোক কিন্তু নেই, তাহলে হলো এবং এমডি বা সিএমডি থাকে তিনি, এই হলো বোর্ড অফ ডাইরেক্টর। এখানে গিয়ে এটা সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সরকারের কোনটা বাড়াবে কোনটা কমাবে এটা সরকারের সাধারণত জানায়, নিগমই করে কিন্তু সরকারকে জানায়। কারণ যেহেতু 100% শেয়ার সরকারের, এখন এটা বেসরকারিকরণ করেছে কিনা বা অন্য কিছু করেছে সেটা আমি বলতে পারবো না। যাই হোক, এখন রাজ্য কোনো বিদ্যুৎ আইন সংশোধন করে নাই। আরে কী কারণ, বিদ্যুৎ আইন 2003, এটা তো সেন্ট্রাল অ্যাক্ট, এটা বাদ দেয় এবং কেন্দ্রের ক্ষমতা, রাজ্যের যে ক্ষমতা ছিল এটা সবটা কেড়ে নিয়েছে নতুন আইনে। তিনি একটা বারও বলবেন না কেন্দ্রের কথা, কারণ বললে হয়তো বা অসুবিধায় পড়ে যাবেন। এটা তো সেন্ট্রাল অ্যাক্ট এবং সেখানে গিয়ে 2003 বিদ্যুৎ বিল, এটা যে সরকার এখানে রিবেটের কথা বললেন। রিবেট আগেও ছিল, রিবেট এটা সিস্টেম,
এবং ডিবেট শুধু এই ক্ষেত্রে না, আপনাদের জানার জন্য বলছি, এগুলো ওনার বলা উচিত ছিল। যেমন ধরুন, যে বিদ্যুৎটা কিনি আমরা এই পাল্লাটানা, মনার চক বা নর্থ ইস্টের থেকে, এখানে রাইট টাইমে পেমেন্ট করলে কিন্তু রিবেট পাওয়া যায়। এটা রাইট টাইমে পেমেন্ট করলে রিবেট পাওয়া যায়। কিনে যদি আপনি রাইট টাইমে টাকাটা না দেন, তাহলে আপনাকে পেনাল্টি দিতে হবে। সেই পেনাল্টিটাকে কিন্তু পাস অর্ডার হবে কার উপরে? গ্রাহকের উপর, যদি রাইট টাইমে পেমেন্ট না করে। আমার মনে হয় বিশাল অঙ্কের টাকা বিদ্যুৎ কিনে দেয়নি, কারণ এবং এর জন্য পেনাল্টি বহন করতে হচ্ছে। দেনায় এই কোম্পানি অনেকটা মানে কি বলবো, ঘাটটা নুয়ে ফেলেছে। কোম্পানির দালানোর মতো অবস্থা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এটা তো ছিল না আগে, এরকমটা তো ছিল না। এবং ব্যালেন্স শিট পজিশন ভালো ছিল। একবার গভর্নমেন্টকে ডিভিডেন্ড দিয়েছি আমরা, লভ্যাংশ। আরেকবার তো ইনকাম ট্যাক্স এসে থাবা দিয়ে টাকা নিয়ে গেছেন যে তোমরা লভ্যাংশ টাকা দিলে না কেন। পরে আমরা মামলা করেছি, এটা গভর্নমেন্টের অ্যাসেট প্রপার্টি, এখন কোম্পানিতে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত মামলায় গিয়ে ট্রাইব্যুনালে জিতেছে, কোম্পানি জিতেছে। তো এই ছিল কোম্পানির অবস্থা। এবং এখানে গিয়ে গুগল পেমেন্ট করলে রিবেট পাবেন। গুগল পেমেন্ট করতে তো নিষেধ করে না কেউ, গুগল পেমেন্ট করুক। আমরা তো কোনোদিন প্রযুক্তির বিরোধিতা করছি না, এটা আলাদা কিছু না। কিন্তু 10 টাকা রিবেট, এতে 10 টাকা কম পাবে, ঠিক আছে। এই 10 টাকাই শেষ কথা, এটা তিনি বোঝানোর চেষ্টা করছেন। এবং ফুয়েল পারচেজ কস্ট অ্যাডজাস্ট করা, এটা নির্ভর করে সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর, কোম্পানির ইচ্ছা অনিচ্ছার উপরে অ্যাডজাস্ট করা, যেটা সিস্টেম। ট্রান্সমিশন ট্যারিফ বেড়েছে বলেছে। হ্যাঁ, ট্রান্সমিশন ট্যারিফ সামান্য কিছু বাড়তে পারে, কিন্তু উল্টো দিক থেকে একটা প্রশ্ন করছি আমি। এগুলি নিশ্চয়ই জানেন, আপনাদেরও জানার দরকার, কারণ জনসংখ্যা তুলে ধরা উচিত। এই যে পাল্লাটানার থেকে যে বঙ্গাইগাঁও লাইনটা, আমরাই ত্রিপুরা প্রথম লড়াই করেছিলাম যে এখানে যে এটা পাওয়ার গ্রিড না, এটা পাওয়ার গ্রিড থাকবে, কিন্তু এটা শেয়ার নর্থ ইস্টের 7টা স্টেটকে দিতে হবে। লড়াই করে আমরা নর্থ ইস্টের 7টা স্টেট ঢুকেছি। মুখ্য ভূমিকা ছিল তখন ত্রিপুরার। এবং এখান থেকে জানেন কি না আপনারা, একটা বিরাট টাকা লাভ আসে। আমার যা মনে পড়ে, খুব পুরনো কথা তো সব মনে নেই, এবং বৎসরে 2.5 কোটি 3 কোটি টাকার মতো অনেকটা বিনা পুঁজিতে ব্যবসার মতো আর কি। এই শেয়ারটা নেওয়াতে এই প্রফিটটা আসে, এটা কিন্তু ব্যালেন্স শিটে ঢুকে নিগমের। এতে এই সাবসিডিটা কিন্তু গ্রাহক পায়, এই লভ্যাংশটা যখন ঢুকে গ্রাহক পায়, বিদ্যুতের দামটা কমে। এবং এই ব্যবস্থাপনা ছিল। কাজে এখন ট্রান্সমিশন ট্যারিফ যেটা বেড়েছে, সঙ্গে তো ট্রান্সমিশন ট্যারিফ আবার কিছু আদায়ও হয়। এবং ট্রান্সমিশন ট্যারিফ ধরেই কিন্তু এই যে বিদ্যুতের দামটা নির্ধারণ হয়েছে, গ্রাহক যেটা দিচ্ছে এটা কিন্তু ইনক্লুডিং ট্রান্সমিশন ট্যারিফ। গ্রাহক যে টাকাটা দিচ্ছে এটা যুক্ত করে কিন্তু ট্যারিফটা দিচ্ছে। সুপ্রিম পাওয়ার, আমিও বলছি, কিন্তু রেগুলেটরি কমিশনের কাছে ব্যালেন্স শিটটা সাবমিট করে কে, দাবিটা সাবমিট করে কে? নিগম ব্যালেন্স শিট এবং তার দাবিটা সাবমিট করে, এবং দাবি সাবমিট করার পরে না তারপর তারা এটা বিচার বিশ্লেষণ করে ঠিক করে। এখন সেই দাবিটা করবে না করবে এটা কিন্তু নিগমের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর, এটা ম্যান্ডেটরি না। ব্যালেন্স শিট জমা দেওয়া বাধ্যতামূলক, কিন্তু ট্যারিফ বাড়ানোর যেটা, এটা নির্ভর করে দাবির উপর। তাদের লিখিতভাবে দাবি পেশ করতে হবে। এবং বলতে গিয়ে এটাও বলেছেন যে এই তো কিছুদিন আগে ট্যারিফ বৃদ্ধির কোনো পিটিশন নেই, 2 জন মাত্র পিটিশনার বলেছেন। একজন বোধহয় আমার মনে হয় নাম বললেননি, জিতেন চৌধুরী। জিতেন চৌধুরী আইডেন্টিটি কী? তিনি একজন মানে কি, এ রাজ্যের একজন বিরোধী দলের নেতা, এ রাজ্যের একটা পার্টির সেক্রেটারি, এবং রাজ্যের মধ্যে একটা অন্যতম বৃহত্তম দল তো বলা যায়। বৃহত্তম মানে